নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে জিওপলিটিক্যাল অ্যানালিস্টদের এবং যারা ইন্টারনাল সিকিউরিটি এক্সপার্ট তাদের যেটা বেশিরভাগের মন্তব্য এবং অ্যানালিসিস, সেটা হচ্ছে ভারতবর্ষের যে চিকেন নেক শিলিগুড়ি করিডর, সেই করিডরটাকে নিয়ে ভারতবর্ষের সিকিউরিটি এক্সপার্টরা প্রচণ্ড বিচলিত এবং একটা গভীর গেম প্ল্যান ভারতের চিকেন নেককে রক্ষা করার জন্য অলরেডি ভারত সরকারের তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে। কি এই গেম প্ল্যান, কিভাবে চিকেন নেকের সুরক্ষার জন্য R&AWর কভার্ট অপারেশন শুরু হয়ে গেছে, সেই পুরো ব্যাপারটাই আমরা আলোচনা করব। কিন্তু তার আগে এই টপিকটা একটু বিস্তারিতভাবে বোঝা প্রয়োজন, না হলে ওপর বুঝলে কেবল ওই খবর শোনার মতোই শোনা হবে। এটা থেকে যদি WBCS বা UPSC বা কোনো জায়গায় ডিটেল আনসার লিখতে হয় বা ইন্টারভিউতে জিজ্ঞেস করে, তখন গিয়ে ফাম্বেল করতে হবে, যদি না একেবারে বেসিক থেকে বোঝা যায়। তো প্রত্যেকটা ক্লাসের মতো এখানেও আমরা বেসিক থেকে শুরু করব। দেখুন, প্রথমে আমাদের বুঝতে হবে যে চিকেন নেকের পাশে কোন দেশ রয়েছে। রয়েছে বাংলাদেশ। তাহলে আমাদের যে কোনো থ্রেট যদি চিকেন নেকের আসে, কোন দেশ থেকে আসবে? বাংলাদেশ থেকে। তাহলে আমাদের আগে বুঝতে হবে বাংলাদেশের ব্যাপারে। বাংলাদেশে হাসিনা সরকার ছিল, শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ দল। সেই সরকারকে আমেরিকার গুপ্তচর সংস্থা CIA এর হস্তক্ষেপে ফেলে দেওয়া হয়। ছাত্র আন্দোলন একটা খাড়া করে তার পিছনে CIA এর প্ল্যান অনুযায়ী হাসিনা সরকারকে উৎখাত করে দেওয়া হয়। এবং এখনো পর্যন্ত এতদিন হয়ে গেলেও কোনো নতুন সরকার নির্বাচন না করে কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে রেখে দেওয়া হয় CIA এর ডিপ স্টেটের এজেন্ট মোহাম্মদ ইউনূসকে, যে আপনি প্রধান উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর রোল মোটামুটি পালন করুন। কিন্তু CIA এর যদিও প্ল্যান ছিল যে এই ব্যাপারটাকেই কন্টিনিউ করার, আপাতত চলতে থাকুক, পরে গিয়ে দেখা যাবে কি করা যায় না যায়। কিন্তু যদি মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তী সরকার, তারা যদি বাংলাদেশকে মোটামুটি ভালোভাবে চালিয়ে নিতে পারত, তাহলে এটাই আরো বেশ কিছু বছর চালিয়ে দেওয়া যেত, অ্যাজ সাচ প্রবলেম আসতো না। কিন্তু প্রবলেম যেটা দেখা গেল সেটা হচ্ছে এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট, এরা ল অ্যান্ড অর্ডার ভালো করে সামলাতে পারছে না। এবার যখনই ল অ্যান্ড অর্ডার ভালো করে সামলানো যাচ্ছে না, তখনই দেশের সাধারণ মানুষ আস্তে আস্তে বিদ্রোহী হয়ে উঠছে এবং ইলেকশনের ডিমান্ড করছে। আর ইলেকশন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ল অ্যান্ড অর্ডার সামলানোর জন্য ডে টু ডে লাইফে আর্মিকে ব্যবহার করতে হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষে। এটা কে বলছে? আমি বলছি না, এটা বলছেন বাংলাদেশের চিফ অফ আর্মি স্টাফ ওয়াকার উজ্জামান। তিনি বলছেন নিজে অন ক্যামেরা যে বাংলাদেশের সরকারের অ্যাডমিনিস্ট্রেশনের ডে টু ডে লাইফে আর্মি বা মিলিটারিকে যে ব্যবহার করা হচ্ছে, আমাদের গিয়ে ঝামেলা মেটাতে হচ্ছে, কারণ সরকার পারছে না। এর ফলে আর্মির যে প্রফেশনালিজম সেটা ইম্প্যাক্টেড হচ্ছে। আর্মির কিন্তু প্রফেশনালিজম কমে যাচ্ছে, আর্মির মন চলে যাচ্ছে পলিটিক্স বা অন্য জিনিসপত্রের মধ্যে। এবার এই গোটা ব্যাপারটা তাহলে কে বলছে? আমি নই, ওয়াকার উজ্জামান, বাংলাদেশের চিফ অফ আর্মি স্টাফ। এবার এই যে ঘটনাটা এই মুহূর্তে বাংলাদেশে ঘটছে, যেখানে একটা সরকার তো আছে কিন্তু আর্মি মোটামুটি গোটা দেশের এভরিথিং সামলাতে আর্মিকে ডেলি ঢুকতে হচ্ছে বিভিন্ন কাজে, এইটা কিন্তু বাংলাদেশের জন্য একেবারেই নতুন নয়, বরং বাংলাদেশে পাস্ট এরকম বহুবার অভিজ্ঞতা আছে বাংলাদেশের যে এই ঘটনা বাংলাদেশে ঘটেছে। তাহলে আপাতত আমরা বুঝে গেলাম যে বাংলাদেশের এই মুহূর্তের অবস্থা কি। এবার একবার আবার বর্তমানে R&AWর প্ল্যান এবং শিলিগুড়ি করিডোরে আসার জন্য আমাদের এবার বাংলাদেশের স্বাধীন হওয়ার সময় থেকে একটু ইতিহাস ধরে 2025 সাল অবধি আমাদের আসতে হবে। তার কারণ এইখানেই আমরা বুঝতে পারবো যে কিভাবে কোন সময় জামাতে ইসলামকে কাজে লাগিয়ে পাকিস্তানের ISI এর আসল গেম প্ল্যান শুরু হয়ে গেছিল শিলিগুড়ি করিডোরকে বিপদে ফেলার জন্য। ইতিহাসটা আমাদের দেখতেই হবে, না হলে আমরা বুঝতে পারবো না। এবার 1971, আমি খুব একদম ব্রিফ করতে করতে পয়েন্ট বাই পয়েন্ট যাব, এক একটা পয়েন্ট থেকে তোমাদের এক একটা প্যারা হয়ে যাবে ডেসক্রিপটিভ আনসার রাইটিং এর ক্ষেত্রে। 1971 বাংলাদেশ স্বাধীন হলো। মুক্তি বাহিনী যারা বাংলাদেশে স্বাধীনতায় অংশ নিয়েছিল মুজিবুর রহমানের নেতৃত্বে, সেই মুক্তি বাহিনীর যারা যোদ্ধারা ছিলেন, মুজিবুর রহমান
প্রেসিডেন্ট হবার পরই যেটা উনি করলেন, মুক্তিবাহিনীর সদস্যদের মিলিটারিতে নিয়ে নিতে শুরু করলেন। মুক্তিবাহিনীর সব সদস্যকে মিলিটারিতে নেওয়া গেল না, বাকি সদস্যদের উনি মুজিব বাহিনী তৈরি করলেন, মুজিব বাহিনীর মধ্যে নিয়ে নিলেন। এবার মুজিবুর রহমান তিনি ছিলেন প্রো ইন্ডিয়া। তার প্রধান কারণ ছিল বাংলাদেশকে স্বাধীন করতে ভারত সরকার মুজিবুর রহমানের পাশে দাঁড়িয়েছিল এবং সমস্ত রকমভাবে সহায়তা করেছিল। এবং মুজিবুর রহমান এটা বুঝেছিলেন যে পাকিস্তান বাংলাদেশকে বা সেই সময়কার পূর্ব পাকিস্তানকে কেবল শোষণ করছে, কিন্তু ভারতের শোষণ করার কোনো উদ্দেশ্য নেই। ভারতের উদ্দেশ্য আমাদের প্রতিবেশী একটা সচ্ছল দেশ হোক, ওরাও ভালো থাক, আমরাও ভালো থাক। প্রতিবেশী যদি সচ্ছল হয়, প্রতিবেশীর ঘরে যদি কোনো বিপদ না হয়, তাহলে ওরা শান্তিতে থাকলে আমরাও শান্তিতে থাকতে পারবো। আর প্রতিবেশী দেশে যদি গন্ডগোল হয়, বর্ডার পেরিয়ে ওই গন্ডগোলের এফেক্ট আমাদের দিকেও চলে আসবে। তো উনি বুঝে গেছিলেন ভারতের উদ্দেশ্য ভালো। এবার উনি যে মিলিটারিতে মুক্তিবাহিনীর লোকজনকে ইনক্লুড করতে শুরু করলেন এবং মুজিব বাহিনীতে, এই যে টোটাল বাহিনী, এই বাহিনীও প্রো ইন্ডিয়া, কারণ এরা মুজিবুর রহমানের ফ্যান ফলোয়ার। কিন্তু 1971 পর্যন্ত তো পূর্ব পাকিস্তানে একটা মিলিটারি ছিল, সেটা পাকিস্তান দেশের মিলিটারি 1947 থেকে 1971 অবধি, বাঙালি অফিসাররা। কিন্তু তাদের ট্রেনিং কোথায় হয়েছে? 1947 থেকে 1971 অবধি যে সমস্ত পূর্ববঙ্গের অফিসাররা পাকিস্তান আর্মির মধ্যে চাকরি পেয়েছে, বাংলাদেশে বিভিন্ন, তখনকার পূর্ব পাকিস্তান এখনকার বাংলাদেশে দায়িত্ব পালন করত, তাদের তো ট্রেনিং হয়েছিল ইসলামাবাদে। তারা তো কোট আনকোট পাকিস্তানি আর্মির সদস্য। এবার ইসলামাবাদে যখন ট্রেনিং হয়েছে, তাদের মাথায় তো ভরে দেওয়া হয়েছে যে আমাদের শত্রু হচ্ছে ভারত, পৃথিবীতে শত্রু এবং মিত্র কেবল রিলিজিয়ানের ভিত্তিতে হয়। তাদের মনের মধ্যে তো উদার চিন্তা ভাবনা ঢোকানো হয়নি। এইবার মুজিবুর রহমান পড়লেন একটা সমস্যায়। এবার 1971 অবধি দেশের যে আর্মি বা সেনাবাহিনী রয়েছে, সেটাকে তো আর উনি ভেঙে দিতে পারছেন না। তো সেনাবাহিনীর মধ্যে পাকিস্তান মেন্টালিটি অলরেডি রয়েছে, আর উনি নতুন করে ঢোকাতে শুরু করছেন ওনার ফ্যান ফলোয়ারদের, যারা ভারতীয় মেন্টালিটির। ক্লাস অবধারিত ছিল, ক্লাস অবধারিত হলো। 1975 মুজিবুর রহমানকে হত্যা করা হলো পরিবারের আরো অনেক সদস্যের সঙ্গে। তার কারণ এতদিনকার যে আর্মি অফিসাররা, তারা কিছুতেই মেনে নিতে পারছিল না যে স্বাধীন বাংলাদেশের সরকার ভারতপন্থী হচ্ছে, কারণ তারা গোড়া মানসিকতার, র্যাডিকালাইজড, পাকিস্তানে ট্রেন্ড। তো তারা মুজিবুর রহমানকে হত্যা করে। এবার এই যে সময় 1975 পরবর্তী, 1971 থেকে 75 হয়ে গেল, এই সময় খালেদ মুশারফ তিনি মোটামুটি দায়িত্বে আসেন এবং তিনি চেষ্টা করেন যে এই যে সিভিল বডি মানে যেখানে আমরা ভোট দিয়ে আমাদের নেতাকে চুজ করি, যারা পলিটিশিয়ান, আর মিলিটারি বডি মানে যেখানে মিলিটারি অফিসাররা থাকে, এই সিভিল বডি আর মিলিটারি বডির মধ্যে যাতে একটা ব্যালেন্স থাকে, দেশটা যাতে ঠিকভাবে চলতে পারে। চেষ্টা তো করলেন উনি বছর তিনেক, মোটামুটি চেষ্টা করে যাচ্ছিলেন, খুব একটা ফেলডও নয়, খুব একটা সাকসেসফুলও হলেন না। 1978 গিয়ে যেটা ভয় ছিল সেটাই হয়ে গেল। কি হলো? 1978 গিয়ে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশটা, সেখানে মানুষের শাসন চলল না। তাহলে কি হলো? জিয়াউর রহমান, যিনি একজন আর্মির অফিসার, তিনি মিলিটারি রুলার হয়ে গেলেন এবং বললেন আমি হচ্ছি দেশের প্রেসিডেন্ট, আমি মিলিটারির হেড। তার মানে মিলিটারি বাংলাদেশের যত ইলেক্টেড নেতা নেত্রী ছিল মানুষের দ্বারা, সবাইকে সরিয়ে দিয়ে বন্দুকের জোরে ক্ষমতা কেড়ে নিল, যে আমি যা বলবো তাই হবে। এবং তিনি নিজেকে লিগালাইজড করার জন্য একটা রাজনৈতিক দলও তৈরি করে দিলেন। সেই দলের নাম হচ্ছে বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। যে না, আমারও রাজনৈতিক দল আছে, তোমরা ভোট দিতে পারবে, তোমরা স্বাধীন, কিন্তু ভোট আমাকেই দিতে হবে। এবার বাংলাদেশে চলে এলো থার্ড ফেজ, 1971, 1975, 1978। এবং এই যে বিএনপি, এই বিএনপির মানসিকতা মোটামুটি পাকিস্তানের মানসিকতার সঙ্গে সেই সময় অন্তত ম্যাচ করে যাচ্ছে, কারণ জিয়াউর রহমান ছিল পাকিস্তানে ট্রেন্ড মিলিটারি অফিসার, ভারত বিরোধী স্ট্যান্ড পয়েন্ট রাখতেন তিনি। 1978 থেকে চলল জিয়াউর রহমানের সময়। আবার দ্রুত পট পরিবর্তন,
1982 এই সময় ক্ষমতায় চলে এলেন এরশাদ। এরশাদ এসেও সেম কাণ্ড করলো যেটা জিয়াউর রহমান করেছিলেন, যে আমার পার্টির নাম বিএনপি, আমি এখন থেকে প্রেসিডেন্ট, আমাদের ভোট দাও। এরশাদ এসে নিজেও একটা পার্টি প্রতিষ্ঠা করলেন, উনি পার্টির নাম দিলেন জাতীয় পার্টি, যে ভাই আমারও পার্টি আছে, আমার পার্টির নাম জাতীয় পার্টি, তোমরা জাতীয় পার্টিকে ভোট দাও, বাট ভোট টোট দিতে লাগবে না, এমনি আমি শাসক। দ্রুত পট পরিবর্তন চলছে। এরপর 1988 নাগাদ মোটামুটি মাঝখানে 1982 থেকে 1988 ডামাডোল চলতেই থাকে। 1988 নাগাদ এসে মোটামুটি দুটো মূল রাজনৈতিক দল বাংলাদেশে চলে আসে, যাদের কাছে পাবলিকের সাপোর্ট রয়েছে মিলিটারি রুল ছাড়াও। একটা হচ্ছে বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, আর একটা হচ্ছে এএল, আওয়ামী লীগ। এই দুটো পার্টিকে প্লাস দিয়েছি, এরা জোট করেনি। প্লাস কেন দিয়েছি? প্লাস দিয়েছি তার কারণ এই দুটো পার্টি নিজেরা মিটিং করে একটা সমঝোতায় আসে যে ভাই, দেশকে গণতান্ত্রিক পদ্ধতিতে চালাতে গেলে আগে আমাদের শাসন পদ্ধতি থেকে মিলিটারিকে আউট করতে হবে। মিলিটারি থাকবে দেশের সুরক্ষার জন্য বাইরের শত্রুর থেকে, বা দেশে কোনো হঠাৎ কিছু ঘটে গেলে মারাত্মক ডিজাস্টার, তখন মিলিটারি দেশের মধ্যে অ্যাকশনে নামবে, দেশ শাসন করবে পাবলিকের ভোট দেওয়া লোকেরা। তো দুটো রাজনৈতিক দলই সম্মত হলো যে তাতে করে একটা গণতান্ত্রিক জার্নি আমাদের দেশে শুরু হতে পারে। এবার 1991 সাল, আবার 3 বছর পর 1991 সালে মোটামুটি বিএনপি এবং আওয়ামী লীগের উদ্যোগে পুরো দেশ মোটামুটি সেই সময় এদেরকেই ফলো করছে। কনস্টিটিউশনে, বাংলাদেশের সংবিধানে একটা অ্যামেন্ডমেন্ট করা হলো, এবং অ্যামেন্ডমেন্ট করে মিলিটারির পাওয়ার মোটামুটি কমিয়ে দেওয়া হলো, এবং বাংলাদেশের পলিটিক্যাল জার্নি স্টার্ট হলো, রাজনৈতিক জার্নি। 1971 স্বাধীন, এবং 20 বছর পর 1991 এসে মনে হলো যে একটা অন্তত এবার স্টেবিলিটি পাওয়া গেল। যেই দুরবস্থাটা কিন্তু যাই হয়ে যাক ভারতবর্ষকে ফেস করতে হয়নি, ভারতবর্ষ পলিটিক্যাল জার্নিতেই চলেছে এবং ডেমোক্রেসি ম্যাচিওর্ড হয়েছে ধীরে ধীরে। কিন্তু দেখা গেল খাতায় কলমে তো পলিটিক্যাল জার্নি শুরু হলো, কিন্তু যে দলই যখন জেতে তারা এসে মিলিটারির পাওয়ারকে ব্যবহার করে বিরোধী দল যে থাকে তাদের মোটামুটি নেতা নেত্রীকে সব অ্যারেস্ট ফ্যারেস্ট করিয়ে দেয় এবং নিজেই একটা একচ্ছত্র শাসন প্রতিষ্ঠা করতে শুরু করে দেয়। রাইট? এটা ভারতের মানুষদের পক্ষে একটু বোঝা কঠিন যে মানে মিলিটারি কি করে যাচ্ছে। ভারত যদি ভাবে যে এই আবার হয় নাকি, মানে মনমোহন সিং অর্ডার দিচ্ছে, সেনা চিফ গিয়ে লালকৃষ্ণ আদবানি, নরেন্দ্র মোদী, রাজনাথ সিং এদের জেলে ভরে দিচ্ছে, বা মোদিজি অর্ডার দিচ্ছে রাহুল গান্ধীকে গিয়ে মিলিটারি জেলে ভরে দিচ্ছে, আবার হয় নাকি। ভারতবর্ষ একটা ম্যাচিওর ডেমোক্রেসিতে আসছে, তাই আমাদের পক্ষে এটা কষ্টকল্পনা, বাট পাকিস্তানেও আমরা দেখেছি এবং বাংলাদেশেও আমরা দেখেছি, এছাড়াও পৃথিবীর নানান দেশে এটা একদম তেতো বাস্তব। 1991 থেকে 2005 এই সময়, এবার যে কারণে এই ইতিহাসটায় আমি এলাম সেই কারণটা আপনাদের একটু ভালো করে বুঝতে হবে। এই সময় আসল গেম শুরু হয়ে গেল পাকিস্তানের আইএসআই এর। যেই পাকিস্তান যারা ভারতের কাছে এবং বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে গোহারা হেরে একসঙ্গে 93,000 সেনা আত্মসমর্পণ করে এবং বাংলাদেশকে স্বাধীনতা দিতে বাধ্য হয়, তারা 20 বছর ধরে ছক কষে কি করা যায় তারা একটা পার্টি বানিয়ে দেয় বাংলাদেশের মধ্যে, যে পার্টিটার নাম জামায়াতে ইসলামী। এই পার্টিকে বলা হয় যে ভাই, তোমাকে এক্ষুনি বিশাল লাফিয়ে ঝাঁপিয়ে ইলেকশন লড়ে নেতা নেত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট কিচ্ছু হতে হবে না। তোমার কাজ কি? আইএসআই পুরো প্ল্যান করে দেয়। আইএসআই হচ্ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা, যে তোমার কাজ আস্তে আস্তে বাংলাদেশের ছেলে মেয়েকে র্যাডিকালাইজড করো এবং ইসলামিক র্যাডিকালাইজড ছেলে মেয়েদের মিলিটারিতে ভর্তি করার ব্যবস্থা করো, তাদেরকে শরীরচর্চার ট্রেনিং দাও, তাদের শরীর শক্তপোক্ত করো যাতে মিলিটারির জন্য তারা এলিজিবল হয়, মিলিটারিতে পাঠাও, কিন্তু তাদের মন মিলিটারির মতো শক্তপোক্ত উদার করো না, তাদের মন করে দাও র্যাডিকালাইজড। ওকে, আমাদের দুটোর চর্চা হয় না, শরীর এবং মনের। এদের শরীরের চর্চা তো ঠিকঠাক হলো, কিন্তু মন পুরো ব্লক করে দেওয়া হলো র্যাডিকালাইজড করে। 1991 থেকে 2005 যে সময় বাংলাদেশে পলিটিক্যাল জার্নি চলছে, সমাজের ভিতরে ভিতরে আসল গেম পাকিস্তান খেলে দিয়েছে। 2005 নাগাদ গিয়ে দেখা গেল মিলিটারির মধ্যে জামাতি ইসলামী চিন্তাধারার লোক ভরে গেছে।
এবং অবস্থা এমন স্পিড নিতে শুরু করলো 2006 গিয়ে দেখা গেল প্যারামিলিটারির মধ্যেও জামাতি ইসলামীর পুরো কন্ট্রোল চলে এসছে। 2006 থেকে 2008 দু বছর পর গিয়ে দেখা গেল ভাই বাংলাদেশ রাইফেলস যারা সেই সময় বর্ডার গার্ড দিচ্ছে তাদের মধ্যেও পুরো জামাতি ইসলামীর লোক ভরে গেছে। তাহলে বিএনপি আওয়ামী লীগ এরা ভাবছে আমরা তো দেশ চালাচ্ছি, আমাদের হাতে পলিটিক্যাল কন্ট্রোল, কিন্তু ভেতরে ভেতরে কোনো রকম পলিটিক্সের ঝুটঝামেলায় না গিয়ে মিলিটারির মধ্যে পাকিস্তান নিজের কন্ট্রোল নিয়ে নিল জামাতি ইসলামকে ব্যবহার করে। এবং যেটা অ্যাকচুয়ালি সবার চোখের সামনে হলো, কিন্তু এত চুপিসারে হলো যে কারণ নজরই গেল না। অবশ্যই সেই সময় কিন্তু পুরো ঘটনার ওপর R&AW ভারতবর্ষের গুপ্তচর সংস্থা নজর রাখছিল। তার এফেক্ট আমরা একটু পরেই দেখতে পাবো। 2009 সালে শেখ হাসিনা সরকার গঠন করলো বাংলাদেশে। যেই মুহূর্তে শেখ হাসিনা সরকার গঠন করলো সঙ্গে সঙ্গে দেখা গেল বাংলাদেশ রাইফেলস কু করে দিল, মানে বাংলাদেশ রাইফেলস মিউটিনি করে দিল, বিদ্রোহ, যে আমাদের খাবার দাবার ঠিক নেই, আমরা ভালো স্যালারি পাই না, পুরো বাংলাদেশ রাইফেলসের মধ্যে আন্দোলন শুরু হয়ে গেল। বলা তো হলো যে আমরা ভালো স্যালারি পাই না, খাবার দাবার ঠিক নেই, কিন্তু পুরো জিনিসটা আলটিমেটলি আইএসআই যে ওরা তৈরি করছিল 1991 থেকে নিজেদের গেম প্ল্যান, প্রায় 18 বছর পর গিয়ে যখন পুরোটা ওদের হাতে চলে এসছে ওরা একটা ইশারায় কু বাঁধিয়ে দিল। কেন? কারণ ওরা চাইছিল শেখ হাসিনা ক্ষমতায় না আসুক, কারণ শেখ হাসিনা আওয়ামী লীগ মানে শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা এবং শেখ মুজিবের দল মানেই তারা ভারতপন্থী হবে। তো এই সরকারটাকে ফেলে দেওয়া পাকিস্তানের আইএসআই এর গেম প্ল্যানের মধ্যে অন্যতম প্রায়োরিটিতে ছিল। এইবার R&AW সঙ্গে সঙ্গে এক্সপার্টরা অ্যানালিস্টরা যেটা বলেন যে শেখ হাসিনার সরকারকে ইনপুট দিয়ে দেয় যে ভুল করেও মিলিটারিকে ইউজ করতে যাবেন না এই বাংলাদেশ রাইফেলসের কু ঠেকানোর জন্য। কারণ আইএসআই কি চাইছিল? শেখ হাসিনা মিলিটারিকে বলবে যে তোমরা যাও গিয়ে বাংলাদেশ রাইফেলসের মধ্যে যারা কু করছে তাদেরকে অ্যাকশন নাও, এবং মিলিটারিও সঙ্গে সঙ্গে বলবে আমরা নেব না অ্যাকশন, আমরা শুনবো না আপনার কথা, দিয়ে মিলিটারি প্যারামিলিটারি বাংলাদেশ রাইফেলস মিলে গিয়ে শেখ হাসিনাকে সরিয়ে দেবে। তো এই স্টেপটাই শেখ হাসিনা নিলেন না, বলা হয় এটা ভারতবর্ষ থেকে ইনপুট গেছিল, ডোন্ট ডু দ্যাট, পাকিস্তান ওটাই চাইছে। শেখ হাসিনা বিনিময় কি করলেন? শেখ হাসিনা খুব সুন্দরভাবে যারা কু করছিল, যারা বিদ্রোহ করছিল বাংলাদেশ রাইফেলসের মধ্যে তাদের হ্যান্ডেল করলেন। পার্সোনালি অফিসারদের সঙ্গে কথা বললেন যে আচ্ছা কি সমস্যা আপনার, স্যালারি ঠিক নেই, লিভিং কন্ডিশন ঠিক নেই, আচ্ছা বলুন না কি চাই আপনার। ওখানে গিয়ে তো বলতে পারবে না যে না আমাদের আইএসআই বলেছে বলে করছি। এবং একদিকে কথোপকথন চালাতে লাগলেন 1:1, আর একদিকে শেখ হাসিনার যে স্বরাষ্ট্র মন্ত্রক হোম মিনিস্ট্রি তার আন্ডারে উনি তৈরি করলেন RAB, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাবের অফিসারদের উনি কাজে লাগালেন এই যারা বিদ্রোহী, যাদের সঙ্গে কথা বলেও কিছু সলিউশন হচ্ছে না, তাদেরকে হ্যান্ডেল করার জন্য মিলিটারিকে বাইপাস করে র্যাব বানিয়ে ফেললেন শেখ হাসিনা। মানেটা কিরকম? মানেটা ভারতের পার্সপেক্টিভে বুঝতে গেলে ধরা যাক, জাস্ট মজা করে গল্পের মতো বলছি, যে মিলিটারি তারা কু করছে, তো মিলিটারি তো কথা শুনবে না। এবার স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহ নিজের আন্ডারে আছে বিভিন্ন ফোর্স। অমিত শাহ নিজের ফোর্সের যারা দেশের মধ্যে বিভিন্ন কাজ করে, স্বরাষ্ট্র মন্ত্রক হোম মিনিস্ট্রি, তাদের অফিসারকে নিয়ে বানিয়ে ফেললেন একটা আলাদা ডিপার্টমেন্ট, যারা গিয়ে মিলিটারির বিদ্রোহীদের হ্যান্ডেল করে নেবে। ভারতবর্ষে আমরা ভাবতেই পারিনি এ ধরনের ব্যাপার, এবং ভারতবর্ষে কখনো হবেও না, কারণ প্রত্যেকে যে যেখানে যে পোস্টে আছে সবাই সংবিধানের প্রতি, ভারত মাতার প্রতি ডেডিকেটেড, কোনো পার্টির প্রতি নয়, কোনো বিদেশি এজেন্সির প্রতি নয়। এইবার এহেন পরিস্থিতিতে হ্যান্ডেল তো হয়ে গেল, পাকিস্তানের চক্রান্ত কাজে লাগলো না। 2009 থেকে 2024 অবধি বাংলাদেশে চলে শেখ হাসিনার রাজত্বকাল। মোটামুটি 15 বছর কোনো ঝামেলা হয় না, এবং আস্তে আস্তে 15 বছর ধরে উনি স্টেপ বাই স্টেপ মিলিটারির যে ইনফ্লুয়েন্স বাংলাদেশ সরকারের ওপর সেটাকে কমাতে শুরু করেন। যে মিলিটারির মধ্যে রয়েছে প্রচুর পাকিস্তানের প্ল্যান অনুযায়ী সাজানো জামাতে ইসলামীর লোকজন। কিন্তু
একটা গন্ডগোলও হতে শুরু করে। কি গন্ডগোল? আর্মির মধ্যে নেপোটিজম মারাত্মক বেড়ে যায়, মানে কে প্রমোশন পাবে থেকে শুরু করে কার কোথায় পোস্টিং হবে সবই মেরিটের ভিত্তিতে হয় না, নেপোটিজমের ভিত্তিতে হয়। ইভেন যে এখন ওদের সিএএস চিফ অফ আর্মি স্টাফ ওয়াকারুজ্জামান, তিনি নিজেও শেখ হাসিনার রিলেটিভ। সে পরে বিট্রে করে গেছে সেটা পরের কথা, কিন্তু রিলেটিভ, ওনাকে ওখানে এনেছিলেন শেখ হাসিনা। এতটাই নেপোটিজম রয়েছে। আপনি আমাদের দেশের সাপেক্ষে ভাবতেও পারবেন না যে আমাদের দেশের যে চিফ রয়েছে আর্মির, সে মোদিজির কোনো ভাই, মোদিজির কোনো ভাইপো বা এরকম কিছু, এইরকম ঘটনা বাংলাদেশে। এইবার 2024 যখন রয়েছে, এদিকে আমেরিকা ফ্রাস্ট্রেটেড চীনকে নিয়ে 2022-23-24 নাগাদ বাইডেন সরকার সেই সময় রয়েছে আমেরিকাতে। সিআইএ ফ্রাস্ট্রেটেড যে ভাই চায়নাকে কি করে কাউন্টার করব। চায়নাকে কাউন্টার করার জন্য সিআইএ প্রথম প্রস্তাব দেয় ইন্ডিয়াকে, যে ভাই ইন্ডিয়া বেস দাও, তোমাদের কোনো চিন্তা নেই, আমরা ওখান থেকে চায়নার ওপর অপারেশন শুরু করে দেব। প্রথমে ইন্টেলিজেন্স গ্যাদার করব কিছু বছর, তারপর মোক্ষম সময় অপারেশনও শুরু। ইন্ডিয়া পরিষ্কার বলে দেয় বেস দেব না। কেন ইন্ডিয়া বেস দেয়নি? কারণ 1950-এর দশকে ইন্ডিয়ার শিক্ষা হয়ে গেছিল, কোনো দেশকে নিজের দেশের মাটি ব্যবহার করতে দেওয়া উচিত না অন্য দেশে অ্যাটাকের জন্য। অকারণে আপনি দুই দেশের শত্রুতার মাঝে পড়ছেন। ভারত এই ভুলটা 1950-এ করে ফেলেছে, করে শিক্ষা নিয়ে নিয়েছে। 1950-এ আমেরিকাকে আমরা আমাদের বেস দিয়েছিলাম, যা ইচ্ছা করুন আমাদের বেস থেকে। আমেরিকা আমাদের বেস থেকে চীনের ওপর অনেক অপারেশন চালিয়েছিল। আর তারপর 1962-তে চীন ইন্ডিয়ার সঙ্গে যে যুদ্ধ হয়েছিল সেটা হওয়ারই কথা না, চীন প্রতিশোধ নিয়েছিল। বেস দিয়েছ না আমেরিকাকে আমাদের পিছনে লাগার জন্য, নাও এবার আমরা অ্যাটাক করব। এবং ইন্ডিয়া মাঝখান থেকে কোনো কিছুতে না থেকে পুরো ফেঁসে যায়। তিব্বতের ওপর প্রচুর জিনিসপত্র 1950-এর দশকে আমেরিকা করেছিল ভারতের বেস ব্যবহার করে। তো ইন্ডিয়া বলে দেয় যে না ভাই, ওই ভুল তো আমরা আর করছি না। পরে যখন চীন আমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছিল, তোমরা আমাদের পাশে থাকোনি, ভবিষ্যতেও থাকবে না, তোমাদের আমরা ভালো করে চিনি, আমরা তো দেব না বেস। তখন ইন্ডিয়াতে ওরা একটা সিআইএ কভার্ট অপারেশন চালায়, রিমুভ মোদি গভর্নমেন্ট। যে করে হোক বিভিন্ন আন্দোলন ইত্যাদি তৈরি করে মোদি গভর্নমেন্টকে সরিয়ে দিতে হবে। নতুন যে সরকার আসবে তাদের সঙ্গে আবার বোঝাপড়ায় আমরা যাব। এখানে একটা জিনিস সস্তা পলিটিক্সে ভুল করবেন না। অনেকে হয়তো ভাবে যে আমেরিকা মোদির শত্রু, মোদিকে সরিয়ে দিতে চায়, অন্য কোনো নেতা প্রধানমন্ত্রী হলে তার বন্ধু। তা নয়, আমেরিকা স্ট্রং গভর্নমেন্ট এবং স্ট্রং লিডারের শত্রু। ভারতবর্ষে কালকে যদি অন্য কোনো একজন প্রধানমন্ত্রী হলো অন্য কোনো দল থেকে, প্রথম সিআইএ তাকে সাপোর্ট করে দেবে যে ভারতবর্ষে স্ট্রং গভর্নমেন্ট একটু চলে যাক, যাতে আমাদের কথা মতো কাজ করে। 5 বছর পর সেই যদি দেখা যায় দেশের স্বার্থে স্ট্রং স্ট্যান্ড পয়েন্ট নিচ্ছে এবং আমেরিকার কথাতে কাজ করছে না, সঙ্গে সঙ্গে সিআইএ তার এগেনস্টে চলে যাবে। হয়তো আবার দেখা গেল সেই সময় সিআইএ চাইছে যে এই দল থেকে কেউ এখন একটা প্রধানমন্ত্রী হোক। তো সিআইএ সবসময় চাইবে শুধু ভারতবর্ষে না, বিভিন্ন দেশে উইক সরকার থাক এবং সেই সরকার সিআইএর কথাতে চলুক। ব্যাস, সিআইএ জাস্ট এইটুকুই চায়। ওদের বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সিপিএম এর সঙ্গে কিচ্ছু ফারাক পড়ে না। বোঝা গেছে? এবার ভারতবর্ষ একটা এত বড় দেশ এবং ভারতবর্ষের মানুষজন জিওপলিটিক্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মোটামুটি সড়গড় বোঝেন, খবর রাখেন। তো ভারতবর্ষে সিআইএর যে কভার্ট অপারেশন রিমুভ মোদি গভর্নমেন্ট, সেটা সাকসেসফুল হয় না। এনডিএ সরকারের সিট অনেক কমে যায়, বাট মোদি 3.0 আবার চলে আসে। সিআইএ বুঝে যায় যে ভাই নেক্সট 5 বছর আবার এরা বেস দেবে না আমাদের। তো সিআইএ সঙ্গে সঙ্গে তাকায় বাংলাদেশের দিকে। বাংলাদেশে হাসিনাকে গিয়ে একই অফার দেওয়া হয়, ভাই তুমি একটা দ্বীপ আমাকে দিয়ে দাও, একটা আইল্যান্ড, আর কিচ্ছু চাই না। বিনিময়ে যা ইচ্ছা করো, যত বছর ইচ্ছা ক্ষমতায় থাকো, ভোট করাতে হবে না, একা স্বেচ্ছাচারিতা চালাও, সব আমরা ইউএনএ সামলে নেব। শেখ হাসিনা বলে যে না, আমি দেব না। শেখ হাসিনা ইন্টারনালি বাংলাদেশকে ম্যানেজ করতে পারেননি। বাংলাদেশের জনতা যেহেতু অতটা অ্যাওয়ার না, ওদেরকে ছাত্র আন্দোলন দিয়ে খেপিয়ে শেখ হাসিনার সরকারকে রিমুভ করে দেওয়া হয়। এবং আমরা দেখুন যেখান থেকে শুরু করেছিলাম যে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের সরকার ল অ্যান্ড অর্ডারে ব্যর্থ, আমরা ইতিহাসটা একটু দেখে আসব। তাহলে মিলিটারি বোঝা গেছে, মিলিটারির মধ্যে জামাতে ইসলামের লোক আছে বোঝা গেছে, কোন কোন পার্টি কিভাবে এসছে বোঝা গেছে। আবার আমরা চলে এলাম কারেন্টে, বর্তমানে।
বর্তমানে যে মোহাম্মদ ইউনূস রয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে, ইনি ল অ্যান্ড অর্ডার সামলাতে ব্যর্থ। এর ফলে কি হচ্ছে, বাংলাদেশের টেরোরিজম বেড়ে যাচ্ছে। আনসারুল্লাহ বি টিম এবং আরো অনেক জঙ্গি সংগঠন বাংলাদেশে হু হু করে বাড়ছে। এবার কোনো সাধারণ মানুষ তিনি চাইবেন যে আমার দেশে প্রচুর জঙ্গি টঙ্গি ঘুরে বেড়াক? সে তো জানে যে ভাই পাশের দেশে যেমন বাস্ট হবে আমার দেশেও বাস্ট হবে। কোনো সাধারণ মানুষ চায় না। তো সাধারণ মানুষ মোহাম্মদ ইউনূসের এগেনস্টে যাচ্ছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরিয়েট করছে। তো আপনার ধান জমি আছে, লোকজন এসে রাতারাতি ধান কেটে নিয়ে চলে যাচ্ছে। আপনার বাড়িতে মানুষজন আছেন, মেয়ে আছে, আপনি চিন্তায় ঘুমোতে পারছেন না যে কালকে আমার মেয়েকে এসে কেউ কিডন্যাপ করে নিয়ে চলে যাবে, পুলিশ তো আসছে না টাইমে, ল অ্যান্ড অর্ডার নেই। তো মানুষজন এই রিস্কের লাইফ চায় না। তো বাংলাদেশে আমেরিকা সিআইএ যে মোহাম্মদ ইউনূসকে বসিয়েছিল যে ভাই চুপচাপ সামনে রাখো, আমরা নিজেদের কাজটা করি, মোহাম্মদ ইউনূস সামলাতে পারছে না। এবং আর একটা বড় সমস্যা হচ্ছে বিজনেস কমিউনিটি বিজনেস করতে ভয় পাচ্ছে। বিজনেস কমিউনিটি পড়ে গেলে সেই দেশের ইকোনমি পড়ে যাবে। বাংলাদেশে আমরা ভিডিওতে দেখেছি নতুন শপিং মল, নতুন কোনো স্টোর খুলেছে, লুট হয়ে গেছে স্টোর, চারিদিকে গুন্ডা লুম্পেন তারা এসে ভাঙচুর লুট করে যে যা পেরেছে লুটে নিয়ে চলে গেছে। আপনি চাইবেন আপনার কাছে 15 লাখ টাকা আছে সারা জীবনের সম্বল, সেই টাকা দিয়ে আপনি একটা দোকান দিচ্ছেন, আপনি দোকান দিলেন, দেখা গেল 50 জন লোক লাঠি সোটা নিয়ে চলে এলো, আপনাকে চেপে ধরে রাখলো, আপনার দোকানে সব জিনিস 15 লাখ টাকার জিনিস 15 মিনিটে নিয়ে দৌড়, পুলিশ কিচ্ছু করতে পারবে না, কোনো সিকিউরিটি নেই। তো আপনি বিজনেস করতে চাইবেন না সেই দেশে। কোনো বিদেশের কোম্পানি ওই ভিডিও দেখার পর আর আসবে ওখানে স্টোর খুলতে? আসবে না। তো এই রকম অবস্থায় বাংলাদেশে গভর্নমেন্ট ফেল করেছে, এটা আমরা বলতেই পারি। যখন বাংলাদেশের গভর্নমেন্ট ফেল করে গেছে তখন ইলেকশনের ডিমান্ড উঠছে এবং শোনা যাচ্ছে 2026-এর ফেব্রুয়ারি বা মার্চ মাসে ইলেকশন হবে। আর&এডব্লিউর এখন যেটা সব থেকে বড় মাথা ব্যথা, ভাই বাংলাদেশের ইলেকশনের ফিউচার কি? একটু লজিক্যালি বোঝার চেষ্টা করি আমরা ফিউচার কি। প্রথম দল আওয়ামী লীগ, সেই দলটাকেই তো ব্যান করে দিয়েছে মোহাম্মদ ইউনূসের সরকার আসার পর, তাহলে ওই দল ভোটেই লড়তে পারবে না। সেকেন্ড দল বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, সেই দল তার যে নেত্রী খালেদা জিয়া তিনি বৃদ্ধা, অসুস্থ, পারবেন না লড়তে। তার ছেলে তারেক রহমান সে লন্ডনে থাকে, এক্সাইলে, ইংল্যান্ডে, লড়বে না। থার্ড দল জামাতে ইসলাম, তাদের এই মিলিটারি বা এর মধ্যে মারাত্মক প্রভাব রয়েছে, বাট গোটা দেশে ইলেকশনে জিতে আসার মতো তারা সেরকম ভাবে কাজই করেনি এতদিন, তো হবে না ওদের দিয়েও। আর একটা নতুন দল তৈরি করা হয়েছে সিটিজেন্স পার্টি বলে, বাট কে নেতা কিছু বোঝা যাচ্ছে না। লোকজন আসছে, যারা আসছে তারা সাধারণ মানুষ, তারা দল চালিয়ে সরকার চালিয়ে অভ্যস্ত না, আবেগে তো অনেক কিছুই খোলা যায়, সেটাকে রান কে করবে কিছু বোঝা যাচ্ছে না, অত ফ্যান ফলোয়ার সাপোর্ট বেসও নয়, নতুন দল। তাহলে ফিউচার যেটা রিস্ক লাগছে যে তাহলে কোনো দলই যদি সেভাবে কাজ না করতে পারে তাহলে কি এবার ফুল ফ্লেজেড আর্মি রুল চলে আসবে বাংলাদেশে? আর্মি রুল চলে এলে আবার নতুন একটা হেডেক, যে এবার এই আর্মির কদিন পর পর কু হবে, নতুন আর্মি চিফ আসবে, এ ওকে খুন করবে, ও ওকে মারবে, বাংলাদেশে যত অরাজকতা চলবে তার এফেক্ট পড়বে আমাদের বিভিন্ন রাজ্যের বর্ডারে, যার সঙ্গে বাংলাদেশের বর্ডার লেগে আছে। এবং আর&এডব্লিউর আর একটা বড় চিন্তা এই মুহূর্তে যে 2026-এ আমাদের দেশের আসাম এবং পশ্চিমবঙ্গ দুটো রাজ্যে ইলেকশন আছে, যে দুটো রাজ্যের সঙ্গে বাংলাদেশ বর্ডার লাগোয়া। এবং টেনশনের ব্যাপার এইটা যে বাংলাদেশে এই মুহূর্তে আনসারুল্লাহ বি টিমের মতো জঙ্গি সংগঠন মাথাচাড়া দিয়ে উঠছে। খোলা বর্ডার, যতই কাঁটাতার দেওয়া থাক, প্রচুর জঙ্গল আছে, নদী আছে, কাঁটাতার পেরিয়ে সুড়ঙ্গ দিয়ে ঢোকার চেষ্টা আছে, ভারতবর্ষের জন্য রিস্ক বাড়ছে। এবং ইনফিল্ট্রেশন মারাত্মক বাংলাদেশ দিয়ে, কারণ নদী পথে কে কোথায় চলে আসছে সে মারাত্মক লেভেলের নজরদারি ছাড়া আটকানো মুশকিল। তো ভারতবর্ষ রিস্কে পড়ে যাচ্ছে, বাংলাদেশ যত আনস্টেবল ভারতবর্ষ তত রিস্কে। এই মুহূর্তে নির্দিষ্টভাবে আমরা বলতেই পারি যে ইন্টেলিজেন্স সংস্থা প্রচন্ড গুরুত্ব দিয়ে কাজ করছে শিলিগুড়ি করিডর বা চিকেন নেকের ওপর।
কেন আমরা এটাকে এই কানেক্টিং ডটগুলোকে কানেক্ট করতে পারি? কারণ প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের স্পিচে উল্লেখ করেছেন ন্যাশনাল ডেমোগ্রাফিক মিশনের কথা এবং ইনফিল্ট্রেশনের কথা। মনে করা হয় যে সারা বছরের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট দেশের স্পিচ হচ্ছে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর স্পিচ। সেখানে ইনফিল্ট্রেশনের কথা আসছে, অনুপ্রবেশ। তার মানে প্রধানমন্ত্রীর কাছে নির্দিষ্ট রিপোর্ট রয়েছে। নির্দিষ্ট রিপোর্ট কে দেবে? R&AW দেবে। 2, প্রধানমন্ত্রী কেবল ইনফিল্ট্রেশনের কথা বলে থেমে গেলেন না, উনি বললেন আমরা ন্যাশনাল ডেমোগ্রাফিক মিশন চালু করে দিচ্ছি, যে ভারতবর্ষের বিভিন্ন যে বাংলাদেশ বর্ডার লাগোয়া এলাকায় ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, এটাকে আমরা এবার সিরিয়াসলি দেখব এবং এটাকে আমরা আটকাবো। 3rd পয়েন্ট আপনারা কেউ খেয়াল করেছেন কিনা জানি না, অত্যন্ত উল্লেখযোগ্য এবং ইন্টারনাল সিকিউরিটির চ্যাপ্টারের মধ্যে এটাকে আলোচনাও মারাত্মকভাবে হচ্ছে, যেহেতু প্রধানমন্ত্রীর স্পিচ, যে এই ন্যাশনাল ডেমোগ্রাফিক মিশনটা হবে হাই পাওয়ার্ড। প্রধানমন্ত্রীর স্পিচ মনে করা হয় প্রত্যেকটা ওয়ার্ড 10 বার করে খুঁটিয়ে তারপর লেখা হয়, যে কি বলবেন উনি, এক্সাক্ট কোন ওয়ার্ড লেখা হবে। সেখানে প্রচুর বড় বড় মাথারা থাকেন, দেশের উচ্চপদস্থ অফিসাররা থাকেন। তো এই হাই পাওয়ার্ড ন্যাশনাল ডেমোগ্রাফিক মিশনে কি কি হতে চলেছে সেটা তো আমরা দেখবই, কিন্তু তার আগে এবার আমি যে 2-3 মিনিট কথা বলবো, এটা আমি পুরোটা ভেঙে বলবো না, কারণ দেশের ইন্টারনাল সিকিউরিটির ম্যাটার আমাদের ভেঙে বলা উচিত নয়। কিন্তু আমি কয়েকটা হিন্টস দেব, আপনারা একটু নিজেরা বুঝবেন, ভাববেন। ঠিক দেখুন, আমাদের দেশের একটা রাজ্য উত্তরাখণ্ড, সেখানে সমস্ত মাদ্রাসা বোর্ডকে অ্যাবলিশ করে দেওয়া হলো। বলা হলো যে সবাই পড়বে, হিন্দু মুসলিম বড়লোক গরিব সবাই পড়বে, নো ইস্যু, সবাই স্কুলে পড়বে। পড়াশোনা করতে চাও না তো সবাই স্কুলে পড়ো। কোন রকম রিস্ক, মাদ্রাসায় পড়লে তারা কি জঙ্গি তৈরি হয়? একদমই না। মাদ্রাসায় পড়ে বড় বড় মানুষ বেরিয়েছেন, কিন্তু 100টার মধ্যে কোথাও একটা মাদ্রাসা এরকম পাওয়াও তো যায়, আমরা দেখেছি খবরে, যেখানে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী কোথাও গ্রামের ভেতরে আছে, সেটাকে কেউ দেখছে না, সেখানে ঢুকে গিয়ে তাদের কোনো টিচারের সাহায্য নিয়ে স্টুডেন্টদের ব্রেন ওয়াশ করতে শুরু করে দিচ্ছে র্যাডিকালাইজড করার জন্য। তো 1% রিস্কও ভারতবর্ষ নিতে চাইছে না, যে ভাই সবাইকে স্কুলে আনো, সবাই সায়েন্টিফিক এডুকেশন পাক, মাদ্রাসায় যেখানে 1% রিস্ক থাকছে, রিস্ক আমরা নেব না। এবং দেখুন, এটা কিন্তু একটা রাজ্য দিয়ে জাস্ট স্টার্ট করা হলো, কারণ যেহেতু এই মুহূর্তেও ভারতবর্ষের ডিপ স্টেটের প্রচুর মানুষজন বড় বড় জায়গায় বসে আছে, পুরো ভারতে করলে কিভাবে কোন কমিউনিটির মানুষকে কারা ভুল বুঝিয়ে দেবে, রাতারাতি দেশের মধ্যে আবার ক্যাওস তৈরি হতে পারে। তাই ধীরে ধীরে একটা একটা করে করে নিশ্চিত পদক্ষেপে এগোনো হচ্ছে। 2 নাম্বার দেখুন, দিল্লির কথা যদি আমি বলি, আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি। দিল্লিতে আপনি দেখবেন যে বেশ কিছু বস্তি যেগুলো ভাঙা হলো, সেখানে দেখা যাচ্ছে এরকম অনেক মানুষ, নিউজ চ্যানেলে আপনারা নিশ্চয়ই দেখেছেন, যারা কিনা ইল্লিগাল বাংলাদেশি, অবৈধ বাংলাদেশি। বৈধ বাংলাদেশি থাকতেই পারেন, কোনো অসুবিধা নাই, যে কোনো হিন্দু, খ্রিস্টান, শিখ, পার্সি, জৈন বাংলাদেশি যদি এদেশে থাকেন তারা বৈধ। যে কোনো মুসলিম বাংলাদেশি তারা যদি কাগজপত্র নিয়ে অ্যাপ্লাই করে এদেশে আসেন তারা বৈধ। কেবল যারা কাগজপত্র ছাড়া অ্যাপ্লাই করে আসেননি এবং রিলিজিয়ান অনুযায়ী মুসলিম, তাদেরকেই বলা হচ্ছে অবৈধ বাংলাদেশি। কারণ বাকি 5টা রিলিজিয়ানের মানুষ হতে পারে ইসলামিক দেশে ধর্মীয় অত্যাচারের কারণে দেশে এসছে, তো তাদের কাগজ থাক না থাক তারা বৈধ। আর যে কোনো মুসলিম মানুষও তিনি আসতেই পারেন, নর্মাল অ্যাপ্লাই করে এলেই হলো, তখন তাকে বলা হবে যে এর কোনো অন্য উদ্দেশ্য নেই, এ তো ভারত সরকারকে জানিয়েই এসছে, ওয়েলকাম। বাট এই দিল্লিতে যখন ক্র্যাকডাউন করা হলো, আমরা দেখেছি প্রচুর বাংলাদেশি তখন রাতারাতি বিভিন্ন জায়গা দিয়ে পালালো, বর্ডার দিয়ে। কিন্তু দিল্লি গভর্নমেন্ট অফিসিয়ালি যেটা জানিয়েছিল, স্টেপ বাই স্টেপ ভেবে দেখুন, যে আমরা যমুনা পরিষ্কার করব। যমুনা নদী পরিষ্কার করতে গেলে যমুনা নদীতে যে সমস্ত নালা এসে মিশছে, সেই নালাগুলো পরিষ্কার করা দরকার। নালা পরিষ্কার করতে গেলে যে সমস্ত নালার ওপর বস্তি তৈরি হয়ে গেছে, নালা পরিষ্কার করা আটকে যাচ্ছে, সেই বস্তিগুলো আগে তুলতে হবে।
বস্তি তুলতে গিয়ে অবৈধ বাংলাদেশিদের সরিয়ে দেওয়া হলো। কিন্তু একেবারে ডিরেক্ট, একদম ফুল ফ্লেজেড হাত খুলে ভারতের সিকিউরিটি এজেন্সি খেলছে না, কারণ আবারও কোত্থেকে কে ফলস ন্যারেটিভ ছড়িয়ে দেবে, দেশের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হবে। বাট স্টেপ বাই স্টেপ কাজ চলছে। খেয়াল করে দেখুন, আসামে এখন চলছে, নিজেরাই দেখতে পাবেন নিউজ চ্যানেল খুললেই বিভিন্ন জায়গায়। আসামের যে দীর্ঘ বৃহৎ বনাঞ্চল, বনভূমি, সেখানে প্রচুর অবৈধ বাংলাদেশি বন, যেটা রিজার্ভ, যে জমি কেনা যায় না, কেউ নিতে পারে না কিনেও, সেখানে বাড়ি ঘর করে বসে পড়েছে। আস্তে আস্তে পাড়া গ্রাম বানিয়ে ফেলছে। সেই সমস্ত বাড়িঘরদোর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে এবং বনাঞ্চল আবার সুরক্ষিত করে দেওয়া হচ্ছে, যেটা জঙ্গল ভাই, এখানে গাছপালা থাকবে, জন্তু জানোয়ার থাকবে, এখানে মানুষ এসে এরকম জবরদখল করে বসতে পারে না। সেখানেও দেখা যাচ্ছে অবৈধ বাংলাদেশি। কোথাও নালার সূত্রে যাচ্ছে সরকার, কোথাও বনভূমির সূত্রে যাচ্ছে, কোথাও এডুকেশনের সূত্রে যাচ্ছে যাতে র্যাডিকালাইজ না হয়। কিন্তু ডিরেক্ট ফুল ফ্লেজেড গেলেই, কালকেই কোনো ফলস ন্যারেটিভ ছড়িয়ে গেলে দেশের মধ্যে প্রবলেম হবে। দেখুন, সারা দেশে এসআইআর চলছে। কোথাও কোনো অবৈধ বাংলাদেশি যদি থেকে যায়, আস্তে আস্তে তাদের ডিলিট করা হচ্ছে এবং গোটা দেশের মধ্যে যে এত বড় সিস্টেমের মধ্যে অবৈধ বাংলাদেশি কে জানে তার মধ্যে কোনো এবিটির আনসারুল্লাহ বি টিমের সদস্য ঢুকে বসে আছে কিনা, তাদেরকে রাতারাতি বের করা সম্ভব নয়। টোটাল ঘেঁটে থাকা লিস্টকে একটু একটু করে শুদ্ধ করা হচ্ছে। দেখুন, সিএএ হয়েছে কারণ আবারও কোথায় কোন কমিউনিটির মানুষকে কারা কোনো উদ্দেশ্যে ভুল বুঝিয়ে দেবে যে এই তোমাদের তো সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, কি হবে, তোমাদের তো ঘর বাড়ি কেড়ে নেওয়া হবে। এটা যাতে না হয় তাই জন্য আগে সিএএ করে দেওয়া হয়েছে, যে সিএএ তে অ্যাপ্লাই করে দিলে সকলে নাগরিকত্ব পেয়ে যাবেন যাদের নাগরিকত্ব পাওয়া উচিত। তো সমস্ত ফিল্ডে কাজ চলছে, কিন্তু ধীরে, নিশ্চিতভাবে, স্টেপ বাই স্টেপ, পাইলট প্রজেক্ট হিসেবে। এবং এইখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে আমাদের দেশের ইনফরমেশন মিনিস্ট্রি। মানুষের কাছে যদি সঠিক ইনফরমেশন না যায়, মানুষ কিন্তু প্যানিক করে গিয়ে বিদ্রোহ করবে। তো মানুষের কাছে সঠিক ইনফরমেশন পৌঁছানোর দায়িত্ব ইনফরমেশন মিনিস্ট্রির। আর একটা ভালো ব্যাপার, ভারত যেহেতু ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছে, ওয়েবসাইটে সমস্ত কিছু আছে, কোনো সরকারি অফিসে গিয়ে কাউকে খুঁজতে হচ্ছে না। এবং ভারতে যেহেতু লিটারেসির হার হু হু করে বাড়ছে, তো মানুষ ঘরে বসে নিজেরা সার্চ করে লেখা পড়ে দেখে নিচ্ছে, না ঠিকই তো আছে, তাকে ভুল বোঝানো যাচ্ছে না আর। আমরা খেয়াল করে দেখব, যখন সিএ এর প্রথম শুরু হলো, বিভিন্ন আলাদা আলাদা সেগমেন্টের মানুষ তারা হিংসাত্মক আন্দোলন শুরু করে দিলেন। যেই মুহূর্তে সবাই, তাই তো, লোকে ভুল বোঝালে আমি হিংসাত্মক আন্দোলন করবো, একটু পড়ে দেখি তো, সবাই শিক্ষিত হচ্ছে, এটা শিক্ষার লাভ। সবাই যখন পড়ে দেখলেই, মা, সিএ তো কাউকে বলা হচ্ছে না বাংলাদেশে পাঠিয়ে দেবে, সিএ তো নাগরিকত্ব দেওয়ার জিনিস, নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয়, সবাই শান্ত হয়ে গেল। আপনি দেখুন এসআইআর, সেম ব্যাপার, যে সবাই বুঝে গেল, আচ্ছা এই ব্যাপার, আমাদের কাছে এইটা না থাকলে এটাও থাকলে হবে, এটা না থাকলে এটাও থাকলে হবে, ও আলটিমেটলি আমি যদি ঠিকঠাক মানুষ হই আমার নাম উঠেই যাবে। সব আস্তে আস্তে সবাই ঠিক বুঝতে পারলো এবং শান্ত হয়ে গেল। ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের সময় কিছু সেগমেন্টের মানুষজনকে, কিছু নির্দিষ্ট সেগমেন্টের মানুষজন বুঝিয়েছিল যে তোমাদের ঘর বাড়ি কেড়ে নেওয়া হবে। তো আমার ঘর বাড়ি কেড়ে নিলেও আমিও তো রাতারাতি রাস্তায় চলে আসবো, আন্দোলন করব। সবাই 5-7 দিন বিশাল আন্দোলন করলো। যেই সমস্ত সেগমেন্টের মানুষ আজকে পড়াশোনা শিখছে, দেখছে কই ঘর বাড়ি কেড়ে নেবে তো কোথাও বলছে না, সব তো ঠিকই আছে, সঙ্গে সঙ্গে আন্দোলন থেমে গিয়ে মানুষ নিজের মতো কাজকর্ম করতে শুরু করলো। তো এই ধরনের বিভিন্ন কাজকর্ম চলছে। ন্যাশনাল ডেমোগ্রাফিক মিশনে আর কি 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 স্টেপ হবে, সবে শুরু হয়েছে, সবই আমরা আলোচনা করব। এজ অনুযায়ী, কালচার অনুযায়ী, সোশিও ইকোনমিক কন্ডিশন অনুযায়ী অনেক কিছু স্টেপ নেওয়া হবে, সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সেও ইম্পর্টেন্ট হবে। এবং আরও কিছু নির্দিষ্ট প্ল্যানিং সামাজিকভাবে এবং আর্মির দিক থেকে, আর&এডব্লিউর দিক থেকে, বর্ডার স্টেটের বর্ডারগুলোতে এবং চিকেন নেক শিলিগুড়ি করিডোরে রয়েছে, যেটা কোনোভাবেই আলোচনা করা আমি উচিত বলে মনে করি না দেশের ইন্টিগ্রিটির স্বার্থে। তো আমি সেটা আলোচনা করবও না। আশা করি এখনো অবধি যে টোটাল জিনিসটা আমরা আলোচনা করলাম, এতে গোটা ইতিহাস, ন্যাশনাল ডেমোগ্রাফিক মিশন থেকে শুরু করে আমাদের কাছে কি রিস্ক রয়েছে, এবং আমরা সকলে
আমাদের সমস্ত রিলিজিয়ান, কাস্ট, ভাষা, বর্ণ, গোত্র পরিচয় সরিয়ে রেখে ইন্ডিয়ান, ভারতীয় এই পরিচয় দেশকে আগে এগিয়ে নিয়ে যেতে পারবো সিকিউরড ভাবে। আর দেশ যখন সিকিউরড থাকবে তখন এই দেশের প্রত্যেকটা রিলিজিয়ানের মানুষ নিশ্চিন্তে রাস্তায় ঘোরাফেরা করবে, যে কেউ এসে আমাকে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে না। প্রত্যেকটা কাস্টের মানুষ নিশ্চিন্তে রাস্তায় চলবে, যে আমার পাশে একটা বোম পড়বে না। প্রত্যেকটা গোত্র, বর্ণ, ভাষাভাষীর মানুষ নিশ্চিন্তে শান্তির জীবন কাটাতে পারবে এই দেশে। পড়াশোনা করবে, ভালো ব্যবসা করবে, ভালো চাকরি করবে, ভালো চাষাবাদ করবে। এবং সেই দেশটাকে বানানোর জন্য আমাদের সবাইকে নিজের নিজের দায়িত্ব পালন করতে হবে। আর লাস্টে আমি এইটা বলেই শেষ করব, যে যারা WBCS অফিসার হতে চাও, তোমরা ছোটরা যাদের বয়স 21 থেকে 39-এর মধ্যে রয়েছে, তারা আমাদের ইনস্টিটিউটে চাইলে অফলাইনে WBCS এর জন্য পড়াশোনা করতে পারবে ব্যাচে ভর্তি হয়ে, চাইলে বাড়িতে বসে অনলাইনে পড়াশোনা করতে পারবে, WBCS অফিসার হতে পারবে। WBCS এর নোটিফিকেশন চলে এসছে অলরেডি 2 দিন আগে, গত পরশু। তার জন্য এইটা আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে ফোন করে নিয়ে টোটালটা বুঝে নাও, কোথাও কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করে নাও, দিয়ে এনরোল করে নাও আর পড়াশোনা করো, অফিসার হও, দেশকে, রাজ্যকে, সমস্ত মানুষকে একসঙ্গে আরো বেটার জীবনের দিকে নিয়ে চলো। থ্যাংক ইউ।